শুভ সন্ধ্যা, শুভেচ্ছা দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে। আইসিসি ওয়ার্ল্ড কাপ 2015 উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান দেশ টিভির প্রতিদিন আমি থাকবো আপনাদের সঙ্গে, আমি হাসান সাইদ। আজকের অনুষ্ঠানে আমার অতিথি আছেন ক্রিকেট অনুরাগী এবং অভিনেত্রী জয়শ্রী কর। জয়শ্রী, আপনাকে স্বাগত। এবং বিশেষজ্ঞের মতের জন্য, অ্যানালাইসিসের জন্য আছেন হান্নান সরকার। হান্নান, আপনাকে স্বাগত প্রোগ্রাম। ধন্যবাদ। দর্শক, আজকে দুটি খেলা ছিল। একটি বড় খেলা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া, যেটা আমরা গতকালকে বলেছিলাম ড্রেস রিহার্সাল, এবং একটি ছোট খেলা ইউএই বনাম ইন্ডিয়া। আমরা চলুন আলোচনার আগেই দেখে আসি অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের হাইলাইটস। দর্শক, দেখছিলাম হাইলাইটস। টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং নিয়েছিল। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ব্রেন্ডন ম্যাকুলামে বলেছিল টসে জিতলে ওরা ফিল্ডিং নেবে। দুজনেরই একটা স্ট্র্যাটেজি ছিল অবশ্যই। সেখানে দেখলাম অস্ট্রেলিয়া 151 রান করে সকলে আউট হয়ে গেল 32.2 ওভার্সে। ম্যাচ একতরফা হওয়ারই কথা, কিন্তু জয়শ্রী মনে মনে হাসছে যে একতরফা ম্যাচটা কি হয়ে গেল। জয়শ্রী, হ্যাঁ, একতরফা ম্যাচ হওয়ার কথা ছিল না। আমি বলেছিলাম 60-40, তাই না? কালকে বলেছিলাম। কিন্তু এই প্রথম কোনো বড় ম্যাচ এত অল্প স্কোর করে এত ইন্টারেস্টিং হলো, তাই না? ইন্টারেস্টিং হচ্ছিল না, কিন্তু শেষের দিকে যে ইন্টারেস্টিং হলো, যদিও প্রথমেই অস্ট্রেলিয়ার মানে যখন খেলাটা শুরু হলো, ফার্স্ট থার্ড ওভারেই মনে হয় সৌদি যে ফার্স্ট ইয়েটা করলো, তাই না, উইকেটটা নিল। তারপর থেকে কিন্তু ওভার কনফিডেন্ট, এই অস্ট্রেলিয়ার কনফিডেন্সটা একটু ধাক্কা লাগলো, যার কারণে 100-র মধ্যে কিন্তু 6টা উইকেট পড়ে গেছে ধামধাম করে। 8টা ছিল। হ্যাঁ, they were 4-8 for something before crossing 100. So it was a very exciting match. দর্শক, অস্ট্রেলিয়া আবারও দেখালো যে ওরা সহজে খেলা ছাড়ে না। আসছি হান্নান সরকারের কাছে। হান্নান সরকার, আজকে যেগুলো আমরা দেখলাম এখানে যে 10টা প্রায় 10 নয় 19টা উইকেট পড়েছে। এই 19টা উইকেট কিন্তু 100 ওভার খেলতে হয়নি। এর পেছনে কারণটা কি ছিল? Why so many wickets? আসলে কি, আপনি প্রথমে একটা পয়েন্ট আউট করেছেন যে অস্ট্রেলিয়া জিতে ব্যাটিং করেছে, নিউজিল্যান্ড ক্যাপ্টেন কিন্তু জিতলে বোলিংই করতো। এটা আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ডে খেলা হচ্ছে, তারা কিন্তু জানে যে আসলে উইকেটটা কেমন এবং এখান থেকে বেস্ট অ্যাডভান্টেজটা কীভাবে নেওয়া যায়। আপনি যদি দেখেন, নিউজিল্যান্ড যখন বোলিংয়ে গেল, তারা কিন্তু জানে যে এই উইকেটে কোথায় বল করতে হবে, কীভাবে উইকেটে হিট করে আউট করতে হবে। যদিও তারা কিছু মিস্টেক করেছিল, যে ইনিশিয়ালি কিছু বাউন্সার বা শর্ট বল করেছিল, যেটা ওয়ার্নার কাজে লাগিয়েছে। ইভেন ওয়াটসনের ব্যাটিংটাও যদি দেখি আমরা, ছোটো ওই ব্যাটিংয়ের মধ্যে কিন্তু শর্ট বল যতগুলো পেয়েছে সবগুলোই রান করেছে, বাট যখনই সামনে বল করেছে তখনই কিন্তু ব্যাটসম্যানের জন্য কঠিন হচ্ছিল। এবং এই ম্যাচে, পুরো ম্যাচে আপনার 19টা উইকেটের মধ্যে 8টা বোল্ড, একটা এলবিডব্লিউ। দ্যাট মিনস সামনে বল করলে অ্যাডভান্টেজ নেওয়া যাবে, কারণ উইকেটে হিট করলেই কিন্তু আপনি সুইংটা এবং মুভমেন্টটা পাচ্ছেন। সো আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ডের ওই প্ল্যানিংটাই ছিল যে ইনিশিয়ালি যদি সেই মুভমেন্টটা আদায় করে নিতে পারে, অস্ট্রেলিয়াকে কম রানে আউট করতে পারে, সেটা কিন্তু কাজে লাগবে এবং সেটা কিন্তু করেছেও।
কিন্তু ছোট মাঠ হিসেবে বেশি রান হওয়ার কথা ছিল, কিন্তু নিউজিল্যান্ডে কিন্তু বেশি রান হচ্ছে না, হচ্ছে অস্ট্রেলিয়াতে বেশি রান, খুব না কম রানই হচ্ছে নিউজিল্যান্ড 300 রান অন অন এভারেজ হয়ে যাচ্ছে যেখানে আমরা দেখি। বাট হান্নানের কাছে যদি আবার আসি আমরা ফিরে, যেটা আপনি যেটা বললেন সুইং এন্ড মুভমেন্ট, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে অস্ট্রেলিয়া এই সুইং এবং মুভমেন্টের জন্য প্রিপেয়ার্ড ছিল না? আসলে সেটা ঠিক বলবো না, বলারের ক্রেডিটও দিতে হবে। আপনি যদি বোল্টের বোলিং দেখেন, সে কিন্তু ভালো জায়গায় বল করেছে এবং ব্যাটসম্যানরা আজকে কেন যেন আমার মনে হচ্ছিল অস্ট্রেলিয়া প্রচুর শর্ট খেলতে যাচ্ছিল। আপনি আউটের ধরনগুলো দেখবেন, তারা কিন্তু এমন না যে স্ট্রাইক রোটেট করে খেলবে বা লম্বা সময় উইকেটে থাকবে, সেরকম কিছু কিন্তু তারা করেনি। তারা এসেই কিন্তু সবাই শর্টস খেলতে যা আউট হয়েছে এবং সেই সুইং এবং মুভমেন্টের কারণে ভালো জায়গায় বল তারা হয়তো ক্লিয়ার করতে পারেনি বা বোল্ড হয়েছে বা এলবি হয়েছে। সো আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া প্ল্যানিং একটু কিছুটা ঘাটতি ছিল, ব্যাটিং প্ল্যানিং আমি বলবো। যে আপনি পুরো এই ওয়ার্ল্ড কাপে যদি আমরা দেখি, ইনিশিয়ালি কিন্তু প্রতি টিমই কিছু সময় উইকেটে থেকেছে, তারপরে কিন্তু রান করেছে। কিন্তু আজকে কিন্তু অস্ট্রেলিয়া শুরু থেকেই প্রচুর শর্টস খেলছিল, যদিও রান হয়ে গেছে, ওয়ার্নার রান করেছে, ওয়াটসন রান করেছে, 34-1 ছিল এট 34-1, তাহলে তারা শুরুতে কিন্তু শর্টস খেলা শুরু করেছিল। কিন্তু তাদের ওই প্ল্যানিংটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা অন্য টিমগুলোতে দেখিনি। সবাই কিন্তু শুরুতে একটু উইকেটে থেকে খেলছে। আপনার গেইলের 200 রানের ইনিংসেও কিন্তু আমরা দেখেছি সে 100 রান করেছিল 100 বলে। গতকালকেও আমরা যে 408 করেছে সাউথ আফ্রিকা, খুব স্লো বিল্ড আপ করেছিল, রাইট। সেই জিনিসটাই যে প্রতিটা টিম কিন্তু তাই করছে, ইনিশিয়ালি উইকেটে ধরে থেকে খেলছে, পরে যে সেটা কভার আপ করছে। বাট অস্ট্রেলিয়ার এই ইনিংসটা যদি আমরা দেখি, ম্যাক্সিমাম ব্যাটসম্যান কিন্তু শর্ট খেলতে যা উঠেছে। দ্যাট মিনস ওই প্ল্যানিংটা হয়তো তারা হয়তো টার্গেট করেছিল যে 300 রান করতে হবে নিউজিল্যান্ডের সঙ্গে চেস মানে বিট করতে হলে, সো ছোট মাঠ 300 প্লাস করতে হবে। সেটা মনে হয় তারা ইনিশিয়ালি 300 রানের টার্গেটে চলে গিয়েছিল, যেটা আমরা জানি যে স্টেপ বাই স্টেপ যেতে হবে। এই জায়গায় আমার মনে হয় যে ব্যাটিং এর প্ল্যানিং এ কিছুটা ভুল ছিল। নিউজিল্যান্ডের বোলিংও ফেলে দেওয়া যায় না, অবশ্যই বোলিং এর ক্রেডিট আমি দিয়েছি, তারা ভালো বল করেছে নো ডাউট, বাট স্টিল অস্ট্রেলিয়ার ব্যাটিং প্ল্যানিং আমার কাছে মনে হচ্ছিল এই জিনিসটা হয়তো একটু ল্যাকিং ছিল। তার মানে আমরা বলতে চাচ্ছি যে নিউজিল্যান্ড যে ওদের যে অ্যাটাকটা ছিল, যে প্ল্যানটা ছিল এগেইনস্ট দি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান, ওরা কাজে লাগাতে পেরেছে ফুললি সাকসেসফুলি। সেখানে আমরা আজকে দেখেছি ক্লার্ক চলে এসছে আপনার ওখানে ওই জর্জ বেইলির পরিবর্তে। আমাকে যদি আপনার আউটগুলো সম্বন্ধে একটু বলেন যে এটা কিভাবে ওরা পেনিট্রেট করে গেল, হাউ দে টুক দ্য উইকেটস, দ্য নিউজিল্যান্ডার্স টুক দ্য উইকেটস, অস্ট্রেলিয়ান উইকেটস। আসলে যেটা বলছিলাম যে নিউজিল্যান্ড কিন্তু আপনার টার্গেট করেছিল যে তাদেরকে খেলে উইকেট নিবে। তারা কিন্তু এমন না যে বাইরে বল করেছে বা শর্টস খেলেছে, তা কিন্তু না। আপনি যদি আউটগুলো দেখেন, ম্যাক্সিমাম বল কিন্তু সামনে বল করেছে আপনি ইনসাইড এজ গেছে, দুটো ইনসাইড এজ গেছে, ইনসাইড এজ গেছে, তার মানে সামনে বল করেছে যেটা ইনসাইড এজ, ম্যাক্সওয়েল ইনসাইড এজে গেছে, আপনার মাশও ইনসাইড এজে গেছে। আমার মনে হয় যে আসলে পারফেক্ট, মানে নিউজিল্যান্ড কিন্তু এই ওয়ার্ল্ড কাপে যেভাবে খেলার প্ল্যান করেছে এখন পর্যন্ত সেভাবে যাচ্ছে। আপনি দেখেন সামনের বল পিছনে খেলেছিল, মানে টোটাল ব্যাটিং যে ব্যাপারটা, প্রপার ব্যাটিং, বেসিক ব্যাটিং, সেটা থেকে অস্ট্রেলিয়া মানে কিছুটা হলো দূরে সরে গিয়েছিল। আপনি যদি আমরা দেখতে পারি এখানে ক্লার্কের ব্যাটিংটা যদি আউটটা যদি আসে, আপনি দেখবেন ক্লার্ক ওয়াজ টোটালি আউটফক্সড আমার কাছে যেটা মনে হয়েছে। সেখানে আপনার ওদের ক্যাপ্টেন্সি কিন্তু কৃতিত্ব দিতেই হবে ম্যাককালামের। না অবশ্যই আপনার ম্যাককুলাম কিন্তু সবচেয়ে বড় জিনিস, সে কিন্তু এই জন্যই ফিল্ডিং নেওয়ার প্ল্যান করেছিল যে টসে জিতলে সে ফিল্ডিংই নেবে, কারণ সেই ফিল্ডিংয়ে এই উইকেটে ইনিশিয়ালি বাউন্স এবং মুভমেন্ট, ইভেন পুরো ম্যাচেই কিন্তু আপনি দেখেন খুব সুন্দর বোলিং উইকেট কিন্তু ছিল, ফেভার ছিল বোলারদের। আসলে বোলিং উইকেট বলবো না, বা সুন্দর ব্যাটিং স্পোর্টিং উইকেট, বাট বোলারদের হেল্প ছিল পুরো ম্যাচ জুড়ে, এই জন্যই কিন্তু 19টা উইকেট পড়েছে এত কম রানের খেলায়। এক্স্যাক্টলি, আই মিন সেখানে was it the swing in the air or off the pitch? আসলে কি আপনি, আমার কাছে মনে হয় যে এয়ারে সুইং ছিল, বাট অফ দ্য পিচে স্কিড করছে বল, মানে সুইং করে এসে অফ দ্য পিচে কিন্তু বল স্কিড করে যাচ্ছে। ডাবল পেস ছিল না, পেস ছিল না, পেস ওয়াজ পারফেক্ট, বাট অফ দ্য পিচ কিন্তু সুন্দর স্কিড করে যাচ্ছে, বাট সুইংটা কিন্তু সুন্দর পাচ্ছে বলাররা। তাহলে এখানে অস্ট্রেলিয়ার পরবর্তী গেমে যাওয়ার আগে ওদের কি এখান থেকে পজিটিভস নেবে এই গেমে? আসলে পজিটিভস বলতে আপনি একটা ভালো টিম বা একটা চ্যাম্পিয়ন টিম যেভাবে খেলতে হয়, যে কোনো সময় তারা হারে না, শেষ পর্যন্ত ফাইট করে যায়, যেটা আপনি শুরুতেই বলেছেন অস্ট্রেলিয়া কিন্তু ছাড়ার মানুষ না, এবং সেটা কিন্তু তারা প্রমাণ করেছে। 9 উইকেট ফেলে দিয়েছে 151 রানের আটকাতে যেয়ে। সো তারা কিন্তু এখান থেকে অনেক পজিটিভস রয়েছে, যে যত যাই হোক জেতার জন্য সবসময় খেলতে হবে এবং ভালো কিছু করলে এট দ্য এন্ডে রেজাল্ট আসতেও পারে। অস্ট্রেলিয়ার পয়েন্ট কিন্তু বাংলাদেশের সাথে এখন সমান, কিন্তু রান রেটে বাংলাদেশই এগিয়ে আছে। অস্ট্রেলিয়া আর সামনে অনেক ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে, আই মিন লাইক নিউজিল্যান্ড অবশ্যই এই টুর্নামেন্টে ফেভারিট টিমের মধ্যে একজন। ইংল্যান্ডের একটা ম্যাচ বেশি ইম্পর্টেন্ট, ওটা জিততেই হবে। স্কটল্যান্ডও আমি বলবো যে অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশের সঙ্গে। এখানে হান্নান সরকার, আপনার কি অস্ট্রেলিয়া যে অনেক দিন একটা ম্যাচ খেলেনি, এটা কি ওদের এটা কি খুব এফেক্ট করেছে?
এটা হতে পারে বাট আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে অস্ট্রেলিয়া কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে খেলেছে অস্ট্রেলিয়া কিন্তু লং টাইম যাবত অস্ট্রেলিয়া ম্যাচ খেলে যাচ্ছে নিউজিল্যান্ডে কিন্তু তারা ম্যাচ খেলেনি নিউজিল্যান্ডের উইকেটে কিন্তু যেই নিউজিল্যান্ডের এগেইনস্টে খেলা আমরা কিন্তু সবসময় জানি যে নিউজিল্যান্ড তাদের হোম গ্রাউন্ডে সবসময় কিন্তু অনেক স্ট্রং টিম এবং নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে কিন্তু যে কোনো টিমে যে হারানো অনেক কঠিন সো অস্ট্রেলিয়ার এটাও একটা কারণ হতে পারে যে অনেক লম্বা সময় গ্যাপ ছিল পাশাপাশি তারা কিন্তু নিউজিল্যান্ডে যে অনেকদিন ম্যাচ খেলেনি এটাও একটা কারণ হতে পারে যে তাদের আজকের এই পারফরমেন্সের ক্ষেত্রে জয়শ্রী আজকের ম্যাচের সবচেয়ে উত্তেজনাকর মুহূর্ত আপনার জন্য কোনটা ছিল লাস্টে যখন অস্ট্রেলিয়ার বোলিং এর সময় লাস্টে একটা উইকেট ছিল যে হ্যাট্রিক করবে একটা 6 দরকার মানে ওই সময়টা পুরো স্টেডিয়াম চুপ কারণ এত সবই তো নিউজিল্যান্ডের সাপোর্টার ম্যাক্সিমাম না মানে ওই সময়টা সবচেয়ে উত্তেজনাকর মনে হয়েছে হ্যাঁ ওই সময়টা যে কোনো মুহূর্তে রেজাল্ট অন্যরকম হয়ে যেতে পারে হ্যাট্রিকের জন্য যদি যেত মানে অল আউট যদি যেত হয়তোবা ম্যাচটা অন্যরকম রেজাল্ট হতে পারতো দর্শক অনেকক্ষণ আলাপ করলাম আজকের এই ম্যাচটা নিয়ে আসুন যাই স্পোর্টস ডেস্কে ওদের কাছে কি আছে ওখানে অপেক্ষা করছে রিপোর্টার পনম হোসেন ও ইশরাক সিদ্দিকী শাহিন ভাই ধন্যবাদ আজকের ম্যাচটি ছিল ইংল্যান্ড এবং ম্যাচটি ছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে হাই ভোল্টেজ একটি ম্যাচ লো স্কোরিং এবং হাই ভোল্টেজ একটি ম্যাচ হয়েছে আমরা যদি অকল্যান্ডের হয়ে যাওয়া এর আগের ম্যাচগুলোর কথা চিন্তা করি তাহলে আমরা দেখব যে লাস্ট 10টি ওয়ানডে ম্যাচে কিন্তু স্কোর ছিল 210-এর বেশি কিন্তু কেউ স্কোর করতে পারেনি এবং আমরা যদি আরেকটি জিনিস খেয়াল করি সেটি হচ্ছে যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ট্রেন্ট বোল্ট তার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তিনি কিন্তু আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ আমি বলবো অবশ্যই ব্র্যান্ডন ম্যাকুলামকে কারণ সে যেইভাবে সে ভালো ক্যাপ্টেন্সি করেছে দলকে নেতৃত্ব দিয়েছে তা অবশ্যই প্রশংসা করতে হবে কারণ যখন দুই বোলার মেইন দুই বোলার টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট খুব বাজে বোলিং করেছেন সেই সময় কিন্তু তিনি স্পিনার ভিটোরিকে নিয়ে এসেছেন এবং তাতেই কিন্তু গেমটা অনেক চেঞ্জ হয়ে যায় এবং ব্যাট করতে নামার পর যখন তিনি কিন্তু খুব অ্যাগ্রেসিভ ভাবে ব্যাটিং করেছেন এবং যদি তিনি ভাই ব্যাট না করতেন তাহলে হয়তোবা কিন্তু ধন্যবাদ আমরা ইশরাকের কাছে কি আছে শুনি ইশরাকের কাছে কি আছে ধন্যবাদ আজকে ভারত আর আরব আমিরাতের ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন কিন্তু তার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন এবং এর মাধ্যমেই মূলত আরব আমিরাতকে প্রায় উড়িয়ে দিয়েছে ইন্ডিয়া এখন পয়েন্ট টেবিলে ইন্ডিয়ার অবস্থান 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা আগামীকাল আরও একটি ম্যাচ রয়েছে যেখানে পাকিস্তানের সাথে খেলা হবে জিম্বাবুয়ের ব্রিসবেনে খেলা হবে পাকিস্তান ও জিম্বাবুয়ে কিন্তু এখন পর্যন্ত 47 বার ওয়ানডেতে দেখা হয়েছে এই দুই দলের এবং 42 বার জিতেছে পাকিস্তান 3 বার জিতেছে জিম্বাবুয়ে ওয়ার্ল্ড কাপেও এগিয়ে রয়েছে পাকিস্তান 5 ম্যাচে 4টিতেই জিতেছে পাকিস্তান আরও একটি খেলা আছে আগামীকাল সেটা হচ্ছে গিয়ে ওয়েলিংটনে ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে সেটি হবে ইংল্যান্ড আর শ্রীলঙ্কার মধ্যে হাই ভোল্টেজ একটি ম্যাচ শ্রীলঙ্কার কিন্তু বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কা কিন্তু বেশ ভালো একটা অবস্থানে রয়েছে এখন আর ইংল্যান্ড কিন্তু তাদের শেষ 2 ম্যাচে হেরে গেছে ইংল্যান্ডের অবস্থাটা বেশি ভালো না ইংল্যান্ড রয়েছে টেবিলের স্কটল্যান্ডের থেকে এগিয়ে রয়েছে তো বলা যায় যে কালকে যেহেতু ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে খেলা ওয়েস্টপ্যাকে কিন্তু বোলাররা ভালো সুবিধা নিয়ে থাকে আর ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু ফাস্ট বোলিংয়ের বিপক্ষে বেশ ধুঁকছে এই টুর্নামেন্টে এই ছিল আমাদের স্পোর্টস ডেস্ক থেকে ওভার টু ইউ শাহিন ভাই ধন্যবাদ শুনছিলাম স্পোর্টস ডেস্কে কিছু খতিয়ান আমরা আলাপ করছিলাম আজকের ম্যাচ নিয়ে আরেকটি ম্যাচ আজকে যেটা হয়েছে ছোট্ট একটু আলাপ করব বিরতিতে যাওয়ার আগে ইউএই বনাম ইন্ডিয়া একটা রেজাল্টটা হান্নান সরকার ওয়াজ এ ফোরগন কনক্লুশন ইন্ডিয়া জিতবেই এই ধরনের একটা বাট এটাতে আবার আশ্বিন কি ফিরে আসলো তার ফর্মে নাকি এই ম্যাচে কিন্তু শুধু আশ্বিন আমি বলবো রোহিত শর্মা কিন্তু ফিরে এসেছে আপনি প্রথম 2 ম্যাচে কিন্তু রান করেনি আপনি ধাওয়ান রান করেছে একটা রান আউট ছিল তো বিরাট কোহলি এবং ধাওয়ান কিন্তু রানে ছিল ওদের টপ 3 ব্যাটসম্যান কিন্তু এখন রানে চলে আসলো সো এটা কিন্তু ইন্ডিয়ার জন্য আমার মনে হয় যে খুব পজিটিভ একটা ব্যাপার আর আশ্বিনের বোলিং অবশ্যই কিন্তু আমরা জানি যে সাবকন্টিনেন্টের খুব ভালো বাট ওদের কিন্তু বোলিং স্ট্রেংথের ক্ষেত্রে আশ্বিনের রোলটা খুবই ইম্পর্টেন্ট কারণ মেইন স্পিনার বলতে আশ্বিনকে তারা ইউজ করবে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে সো তার এই পারফরমেন্সটা আমার মনে হয় যে কোনো টিমের এগেইনস্টেই একটা বলার যখন 4 উইকেট 5 উইকেট পাওয়া ভালো বল করা তার কনফিডেন্সটা কিন্তু চলে আসে সো এই কনফিডেন্সটা আশ্বিনের জন্য কিন্তু খুব কাজে লাগবে পুরো ওয়ার্ল্ড কাপেই এখন কিন্তু যে পর্যন্ত খেলা হলো নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া কিন্তু খুব কমফোর্টেবলি প্লেসড জয়শ্রী
তো দেখা যাক কি ড্রেস হয়। রিহার্সালটা তো আপনি বলেছিলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলাটা, আমার তো মনে হচ্ছে আলটিমেটলি ইন্ডিয়া নিউজিল্যান্ড যদি ওখানে খেলা হয়। দর্শক আসুন আমরা একটি ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে ফিরবো আমরা শিগগিরই গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে, আমাদের সঙ্গে থাকবেন। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে। আমরা আজকে ফার্স্ট হাফে আলাপ করলাম আজকের ম্যাচ নিয়ে, এখন আলাপ করব আমরা আগামীকাল যে দুটো ম্যাচ আছে। পুল এর প্রথম খেলায় ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ওয়েলিংটনে খেলবে, আর সেটা হবে ভোর 5টায়। পরের খেলা পুল বিতে পাকিস্তান খেলবে জিম্বাবুয়ের সঙ্গে ব্রিসবেনে, সেটা হবে সকাল 9:30। হান্নান সরকার, কালকে পরের খেলাটা নিয়ে আলাপ করি, শুরু করি আগে পাকিস্তান জিম্বাবুয়ে। পাকিস্তান দুটো খেলা খেলে হেরে বসে আছে, কি হবে? পাকিস্তানের আমার মনে হয় যে ফিরে আসার জন্য এই ম্যাচটাই দরকার ছিল। আমি জানি জিম্বাবুয়ে এখন খুব ভালো কিছু করতে পারে, কারণ ওদের একটা ম্যাচ খুব ভালো খেলেছে, আপনার কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। সো মাসাকারজার মতো প্লেয়ার কিন্তু যে কোনো সময় ম্যাচ ঘুরাতে পারে, এটা আমরা জানি। বাট পাকিস্তানের জন্য আমরা আসলে আমরা চাই যে পাকিস্তান জিতুক, এই জন্য যে টুর্নামেন্টের যে উত্তেজনা বা আনন্দ উচ্ছ্বাস সবকিছু, ফাইট ম্যাচ সবকিছু মিলে আমরা পাকিস্তান যদি সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে তাহলে ভালো হবে, এবং সেই জন্য পাকিস্তানকে কিন্তু এই ম্যাচ জিততে ভালো হবে। কি করে? পাকিস্তান তো একটার পর একটা হেরে যাচ্ছে। তারা জিম্বাবুয়ে হিসেবে যে আইসিসি যে নিয়মটা আছে 10টা 8টা, ওইটার কারণেও কিন্তু ফাইটটা দেবে ওরা, অবশ্যই সেটা দিবে, সেখান থেকে মানে ছিটকে যাবে তো ওয়ার্ল্ড কাপের। বাট পাকিস্তানের একটা জিনিস আপনি যদি দেখেন, তারা কিন্তু শুরুতেই যে ব্যাপারটা ছিল ফার্স্ট ম্যাচ ইন্ডিয়া, সেই ম্যাচটা হেরে কিন্তু মানসিকভাবে তারা অনেক পিছিয়ে গেছিল। পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারলো, কিন্তু তারা কিন্তু এখন এই জিম্বাবুয়ের সঙ্গে আবার সেই ফেরার সুযোগটা আছে। একটু আগে যে কথা বলছিলাম, যে কোনো একটা প্লেয়ারের বা টিমের একটা উইন দরকার, উইনের ধারায় ফেরার জন্য। তো আমার মনে হয় যে পাকিস্তান লাকি যে এই সময় তারা জিম্বাবুয়েকে কাছে পাচ্ছে এবং তাদের অপরচুনিটি বেশি থাকবে জেতার, যদি তারা ওয়ার্ল্ড কাপে টিকে থাকতে চায়। আমার মনে হয় জিম্বাবুয়ের স্ট্র্যাটেজি কি হবে পাকিস্তানের বিরুদ্ধে? জিম্বাবুয়ে মনে হয় অল আউট খেলবে, যে জেতার জন্য খেলবে এবং ডেসপারেটলি খেলবে। স্ট্র্যাটেজিটা কি করবে? স্ট্র্যাটেজি আমার মনে হয় যে পাকিস্তান জিম্বাবুয়ে তো বেসিক্যালি অ্যাটাক, যদি ধরি আমরা স্পিন পেস অ্যাটাক, আমার মনে হয় যে তারা যেটা করবে যে মাসাকারজা যদি উইকেটে থেকে যায়, তাকে কেন্দ্র করে টিমটা প্ল্যান করবে যে মাসাকারজাকে রেখে পুরো টিম ব্যাটসম্যানরা খেলে যাবে, এবং পাকিস্তানের যে স্ট্রেংথ বোলিং, পেস বোলিং, তারা সেই পাকিস্তানের বোলিংটাকে কিছুটা শিথিল করার চেষ্টা করবে ইনিশিয়ালি। তারপরে আমার মনে হয় যে জিম্বাবুয়ে চাইবে যে 250-70 রানও যদি করে, পাকিস্তানের যে ব্যাটিং আপনি নিশ্চয়তা দিতে পারবেন না যে তারা ভালো করবে। সো জিম্বাবুয়ের বোলিং দিয়ে তারা হয়তো টার্গেট করবে যে 270+ যদি তারা করতে পারে তাহলে পাকিস্তানকে আটকানো সম্ভব। পাকিস্তান যদি জিম্বাবুয়েকে আটকাতে হয়, ওরা কি পেস অ্যাটাক দিয়ে আটকাবে না স্পিন নিয়ে যাবে? আমার মনে হয় পাকিস্তানের পেস ছাড়া অপশনও নেই আপনার, কারণ তাদের টিমে এখন হাফিজ নেই, তাদের আজমল নেই, তাদের অপশনও কিন্তু কম। সো আমার মনে হয় যে তাদের যে পেস বোলার রয়েছে ওয়াসিম আকরাম কিন্তু তাদেরকে এখন আমি জানি যে আলাদাভাবে গাইড করছে যে এইভাবে করা উচিত, এভাবে করা উচিত। সো তারা এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে, কোন জায়গায় বল করবে। আমরা গত ম্যাচ আপনি বলুন, পাকিস্তানের যে বোলিং রয়েছে, আপনি তাদের যে বোলিং এর পেস ভেরিয়েশন সবই রয়েছে, শুধু তাদের ডিসিপ্লিন হওয়া দরকার। সেই জিনিসটা কিন্তু এই জিম্বাবুয়ের ম্যাচেই তারা ফিরে আসে। শুধু বোলিং এর ডিসিপ্লিন না, পুরো খেলাটাতেই ডিসিপ্লিন হওয়া দরকার। আসলে অফ দা ফিল্ডে অনেক কিছু রয়েছে যেটা নিয়ে হয়তো টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে, বাট খেলার মধ্যে আমরা যেটা চাই যে পাকিস্তান বোলিংটা ডিসিপ্লিন বোলিং যদি করে, আজকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া থেকেও দেখার অনেক কিছু ছিল ডিসিপ্লিন বোলিং, সেটা করলে কিন্তু পাকিস্তানের যে বোলিং রয়েছে আমার মনে হয় জিম্বাবুয়ের জন্য আটকানো কঠিন হবে না। পাকিস্তান তো এর আগে যে প্লেয়াররা পানিশমেন্ট পেয়েছে, এখন তো মঈন খানকেও দেশে পাঠিয়ে দিয়েছে এই ইয়ে করার জন্য। আজকে দেখলাম সেই নিউজটা পুরো। সুতরাং দে আর ইন দ্য গেম অফ দ্য গেম, অনেক কিছুতে ওরা হেডলাইন্স তৈরি করছে। তো সেখানে জয়শ্রী, যদি কালকের খেলায় পাকিস্তান জিম্বাবুয়ের এগেইনস্টে আপনাকে বলতে হয় কে জিতবে? আমি চাই জিম্বাবুয়ে জিতুক। আপনি চাচ্ছেন জিম্বাবুয়ে? হান্নান, আমি আসলে টুর্নামেন্টের কালারফুল রাখার জন্য আমার মনে হয় পাকিস্তান সেকেন্ড রাউন্ডে যাওয়া উচিত। পাকিস্তান সেকেন্ড রাউন্ডে যাওয়া উচিত। আমরা পেলাম আমার প্যানেলের কাছ থেকে একজন জিম্বাবুয়ের সাপোর্ট করছেন আর একজন পাকিস্তানের পক্ষে। আসুন যাই শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডের ম্যাচে। একটি ভালো খেলা আমরা আশা করি আগামীকালকে দেখব। হান্নান সরকার, শ্রীলঙ্কা ইংল্যান্ড কিভাবে খেলাটা দাঁড়াবে? খুব ভালো খেলা হবে,
কারণ কি জীবন মরণ খেলা বলা যেতে পারে, কারণ দুই টিমের জন্যই যে জিতবে সেকেন্ড রাউন্ডের জন্য টিকে গেল, যে হারবে সে অনেক পিছিয়ে গেল। ইংল্যান্ড হারলে তো বাদই হয়ে যাচ্ছে বলা যায়। আমার মনে হয় যে ইংল্যান্ড লাস্ট ম্যাচ যেভাবে খেলে এসেছে, তারা ফর্মে ফেরার যে ব্যাপারটা ছিল, ফর্মে ফিরে আসা, সেটা কিন্তু তারা এসেছে, তাদের ব্যাটসম্যানরা ফর্মে ফিরে এসেছে। যে কোনো টিমের সঙ্গেই ম্যাচ জেতার একটা ব্যাপার রয়েছে, সেটা কিন্তু তারা করেছে। শ্রীলঙ্কা এদিক দিয়ে আমি মনে হয় যে এগিয়ে থাকবে, কারণ তারা কিন্তু আফগানের সঙ্গে খুব ভালো একটা ম্যাচ জিতেছে, হারতে হারতে জিতে গিয়েছে। এই ধরনের ম্যাচ কিন্তু কনফিডেন্স দেয় প্লেয়ারদেরকে, যেটা তারা বাংলাদেশের এগেইনস্টে কাজে লাগিয়েছে। কিন্তু শ্রীলঙ্কার ফিল্ডিংটা ভালো করতে হবে, বাংলাদেশের সাথে কিন্তু অনেক ক্যাচ মিস করেছে শ্রীলঙ্কা। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ আপনার ফিল্ডিং এ কিন্তু শ্রীলঙ্কা বাংলাদেশে ভালো করেনি। সো এই ম্যাচে কিন্তু সেটা একটা ডিফারেন্স করে দিতে পারে। আমার মনে হয় যে বাংলাদেশের শ্রীলঙ্কার ম্যাচ যদি আমরা দেখি, বাংলাদেশের ফিল্ডিংটার জন্য কিন্তু শ্রীলঙ্কা এভাবে খেলেছিল। আফগান কিন্তু ইনিশিয়ালি শ্রীলঙ্কাকে আউট করে দিয়েছিল এবং পুরো সিনারিও ডিফারেন্ট ছিল, বাট বাংলাদেশের ওই ক্যাচ মিস, ফিল্ডিং মিসে কিন্তু শ্রীলঙ্কা এভাবে চড়ে বসেছিল। সো আমার মনে হয় যে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের ম্যাচটা আসলে হাই ভোল্টেজ ম্যাচের মধ্যে একটা ধরা যেতে পারে এই মুহূর্তে। আর আমাদের বাংলাদেশের জন্য যদি ইংল্যান্ড শ্রীলঙ্কা জিতে ভালো হবে। আমি শুনতে চাচ্ছিলাম সেটা জয়শ্রী, ধন্যবাদ আপনাকে সেটা বলার জন্য। আর এটা মুরলীধরনের একটা ইয়েতে পড়লাম যে এটা নাকি বোলারদের ম্যাচ, যে ভালো বোলিং করবে তারা জেতার সম্ভাবনা বেশি আছে। কে জিতবে কালকে? শ্রীলঙ্কা। না, আমরাও চাই শ্রীলঙ্কা, অবশ্যই শ্রীলঙ্কা, এবং পারফরমেন্স ওয়াইজ লাস্ট দুই ম্যাচে দুই টিমের পারফরমেন্স যদি দেখি, শ্রীলঙ্কা এগিয়ে থাকবে। দর্শক শুনছিলাম আমার প্যানেলের কাছ থেকে শ্রীলঙ্কার দুজনই শ্রীলঙ্কা বললেন। দেখা যাক কে হারে কে জিতে। আজকে এখানেই আমরা বিদায় নেব, আমাদের সঙ্গেই থাকবেন। আগামীকাল 6:30টায় দেখা হবে গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।